আজ আমরা একটা খুব সমকালীন জিনিস নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হচ্ছে ক্যাশলেস এভরিওয়্যার, ক্যাশলেস এনিওয়্যার। ক্যাশলেসটা কিসের সাথে জড়িত? হেলথ ইন্স্যুরেন্স, আমরা যে মেডিক্লেম করি তার সাথে। আপনারা জানেন দুভাবে আমরা ক্লেমের টাকা পেতে পারি। একটা হচ্ছে ক্যাশলেস হয়ে যায় সরাসরি হাসপাতাল থেকে, আর একটা হচ্ছে আমি নিজের টাকা দিয়ে করলাম ক্লেম সেটেল, তারপরে কোম্পানির কাছে সমস্ত কাগজপত্র দিয়ে টাকা ফেরত নেবার চেষ্টা করলাম। কিন্তু এখন দিন আসছে সব জায়গায় সর্বত্র ক্যাশলেস হবে। আমাদের এই আলোচনা করার জন্য ড্রিম লাইফ অ্যাডভাইজারির কর্ণধার শুভ্রকান্তি দাস রয়েছেন। ওয়েলকাম শুভ্র। নমস্কার। টপিকটা তো ওটাই, যে ক্যাশলেস এভরিওয়্যার, ক্যাশলেস এনিওয়্যার। তুমি একটু আমাদের বুঝিয়ে বলো। একদম। Actually, cashless anywhere, cashless everywhere is a initiative by General Insurance Council. আমাদের জেনারেল ইন্স্যুরেন্স কাউন্সিল এবং তার সাথে হচ্ছে আইআরডি, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি, এই দুজনে মিলে এই ডিসিশনটা নেয় যে এটা একটা আমাদের সাধারণ মানুষের স্বার্থে ক্যাশলেস এনিহোয়ার, ক্যাশলেস এভরিহোয়ার এটা ইমপ্লিমেন্টেড হতে চলেছে, যার ইনিশিয়েটিভ অলরেডি শুরু হয়ে গেছে। এখন হয়তো পুরোটা ইমপ্লিকেশনে আসেনি, কিন্তু যদি ইমপ্লিকেশনে ফিউচারে আসে, ইট উইল বি রিয়েলি ওয়ান্ডারফুল টুল ফর অল অফ আস। একটা খুব ভালো খবর আমাদের সবার জন্য। তো যার জন্যই আজকে খুব প্রাসঙ্গিক এই ভিডিওটা। কারণ যারা হেলথ ইন্স্যুরেন্সের সাথে আছেন, আমাদের মাত্র ভারতবর্ষের 4% পিপল, কিন্তু আস্তে আস্তে এর বাড়ছে, জনপ্রিয়তা বাড়ছে, আরো মানুষ আসছে। ফিউচারে যাতে আরো মানুষ এর আয়তায় আসে, গভর্নমেন্ট অলরেডি হর ঘর ইন্স্যুরেন্স, ঘর ঘর ইন্স্যুরেন্স প্রজেক্ট অলরেডি ডিক্লেয়ার করেছে। তো তার জন্য এটা একটা তার একটা ধাপ বলতে বলা যায়। তো এখানে যেটা বলছে কি, অ্যাকচুয়ালি আমরা দেখে থাকি, যেটা হচ্ছে আমরা যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি দেখি না কেন, সেটা আমাদের গভর্নমেন্টের যেগুলো পিএসইউ সেক্টরে যেগুলো 4টে কোম্পানি আছে, নিউ ইন্ডিয়া, ন্যাশনাল, ওরিয়েন্টাল, ইউনাইটেড ইন্ডিয়া, বা এছাড়াও যারা প্রাইভেট বা হেলথ স্ট্যান্ডার্ড হেলথ আছে, তো এদের প্রত্যেকেরই একটা নেটওয়ার্ক হসপিটাল লিস্ট থাকে। সেটা কারোর হয়তো 8,000, কারোর 10,000, কারোর 12,000, কারোর 15,000, এরকম থাকে। তো অ্যাকচুয়ালি দেখা যায় ভারতবর্ষে যদি আমি মোটামুটি আমরা যাদেরকে নার্সিং হোম বা হসপিটাল যদি আমরা লিস্টেড করি ঠিক মতো, তার সংখ্যাটা প্রায় 60 থেকে 70,000 আমরা হয়ে যাবে। মানে যদি আমরা ক্যাটাগরিতে পড়ে, এবং এই ক্যাটাগরি কিভাবে ডিসাইড করা যায়, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ইয়েতে স্টেট ওয়াইজ এর একটা স্টেট হেলথ এর একটা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট আছে। সেই অ্যাক্ট অনুযায়ী রেজিস্টার্ড যারা নার্সিং হোম বা হসপিটাল, তার কতগুলো রুলস রেগুলেশন, যেমন তাদের 15টা মিনিমাম বেড থাকতে হবে এবং তাদের একটা ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, তবেই তারা ওই আয়তায় পড়ে। এই সমস্তগুলো ওর মধ্যে পড়ে। তো এখন দেখা যাচ্ছে যে যদি আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখি, আমাদের যে টোটাল ক্লেম 100টা যদি আসে, তার মধ্যে দেখা গেছে 63% হচ্ছে ক্যাশলেসে আজকের দিনে দাঁড়িয়ে সেটেল হয়। 37% মানে 2/3 হচ্ছে ক্যাশলেস, 1/3 হচ্ছে রিইম্বার্সমেন্ট। তাহলে যদি আমরা আজকে ক্যাশলেস এভরিহোয়ার বা ক্যাশলেস এনিহোয়ার এই স্কিমেতে আসি, তখন দেখা যাবে যে আমাদের একটা ইন্স্যুরেন্স কোম্পানি যে 10,000 বা 12,000 যারা নেটওয়ার্ক হসপিটাল ছাড়াও বাকি যতগুলো 40 বা 50,000 যারা নন নেটওয়ার্কে আছে, সেখানেতেও কাস্টমাররা ওই পরিষেবা নিতে পারবে এবং চাইলে সে ক্যাশলেস নিতে পারবে। তার মানে কি হচ্ছে, তার ক্ষেত্রে তার এই পরিষেবাটা মেডিক্লেমের অনেক বেশি তার কাছে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। খুব সহজে সে এটাকে ব্যবহার করতে পারছে। এটা সত্যিই খুব ভালো একটা নিউজ, যেটা ইমপ্লিমেন্ট হলে আমাদের ক্ষেত্রে হবে, এবং তার গভর্নমেন্ট চেষ্টা করছে এটাকে খুব তাড়াতাড়ি করার। তো এর পেছনে 2-3টে কন্ডিশনস আছে, যেটা ইনিশিয়ালি খুবই জরুরি, যেটা আমার মনে হয় বলা, যে যদি আমি এটা কি বলে ইমপ্লিমেন্ট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের যেগুলো লিস্টেড আছে সেখানে তো আমরা ক্যাশলেস পাচ্ছি, কিন্তু যেগুলো লিস্টেড না সেখানেতে আমরা যদি এই প্রকল্পের আয়তায় আসতে পারি বা নিতে পারি, তার জন্য 2-3টে কন্ডিশন করেছে, ইম্পোজ করা হয়েছে। তার মধ্যে প্রথম কন্ডিশন হচ্ছে যে আমি সাপোজ কোন একটা জায়গায় আমি ভর্তি হবো, সেখানে আমাদের প্ল্যান্ট সার্জারি হবে, যেমন আমাদের ক্যাটারাক্ট বা আদার্স কিছু। তো সেখানে ক্ষেত্রে মিনিমাম 38 ঘন্টার আগে আমাকে ইন্স্যুরেন্স কোম্পানিকে ইন্টিমেট করতে হবে যে এটা আপনার নয়, কিন্তু আমি সেখানেতে ক্যাশলেস নিতে চাই। তো সেক্ষেত্রে হলে যদি ইন্স্যুরেন্স কোম্পানি করা যায়, তাহলে সেখানে ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু যদি হসপিটাল রাজি থাকে, কন্ডিশনস যদি হসপিটাল যদি এগ্রি থাকে, তাহলে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি তাকে ক্যাশলেস দিতে বাধ্য থাকবে। এটা হচ্ছে একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে, যেটা আমি প্রথমেই বলেছিলাম, নার্সিং হোমের যে অ্যাজ পার রুলস আমাদের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে যে নার্সিং হোম সেটা হতে হবে, এটা একটা সেকেন্ড। থার্ড হচ্ছে যে ওই হসপিটালটা আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির ব্ল্যাক লিস্টেড হসপিটাল লিস্ট, কারণ এখন প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানি তার একটা লিস্ট অফ ব্ল্যাক লিস্ট আছে, যেখানেতে আমাদের বিভিন্ন ধরনের ফ্রড বা এই ধরনের ঘটনা ঘটছে, সেগুলো করে বাদ দিয়ে দিয়েছে। যাতে এই লিস্টের মধ্যে না পড়ে, এটা আমাকে দেখে নিতে হবে। যদি এটা না হয়, তাহলে আমি যেগুলো বললাম, 48 ঘন্টার আগে ইন্টিমেশন, ঠিক আছে, এবং আমাদের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের আয়তায় 15টা বেডের উপরে আছে এরকম কোন নার্সিং হোম, এবং তারা ব্ল্যাক লিস্টেড নয়।
যদি এই তিনটে ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে কিন্তু সেই সব জায়গাতেও আমরা দিতে পারি। প্ল্যান্ড হলে তো কোনো অসুবিধা নেই। ইভেন ইন কেস অফ এমার্জেন্সিও তার নিয়ম হচ্ছে 24 ঘন্টার মধ্যে আমাকে ইন্স্যুরেন্স কোম্পানিকে জানালেও, যদি আমি ক্যাশলেস এর আওতায় নাও থাকি তাহলেও কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি যদি হসপিটাল রাজি থাকে তাহলে কিন্তু সেখানেতে তাকে ক্যাশলেস প্রোভাইড করতে বাধ্য থাকবে। এটাই হচ্ছে আমাদের এই ক্যাশলেস এভরিওয়্যার ক্যাশলেস এনিওয়্যার এর মেইন জায়গা। এর সব থেকে বড় যেটা, ব্যাপ্তিটা অনেক বেরিয়ে যাবে। অনেক লোকে, বেশি সংখ্যক লোক যাদের ক্ষেত্রে মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস, যারা এই হসপিটালের ভয়েতে বা গভর্নমেন্ট সেগমেন্টে যাবো কি যাবো না, এইসব জায়গায় মেডিক্লেমের টাকা পাবো কি পাবো না, তাদের ক্ষেত্রে এই জায়গাটা অনেক, ইন্স্যুরেন্সটা অনেক বেশি ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তার কারণ হচ্ছে কি, আমরা দেখেছি, এটা সার্ভে বলছে, আমাদের ম্যাক্সিমাম যে ফ্রড গুলো হয়, ইন্স্যুরেন্স ফ্রড, তার ম্যাক্সিমাম কিন্তু রিইনবার্সমেন্ট ক্লেমে হয়। কারণ ক্যাশলেস ক্লেমের ক্ষেত্রে কি হয়, ইন্স্যুরেন্স কোম্পানি হসপিটালে আমাদের লোক পাঠিয়ে দেখে বা ভেরিফাই করে ভর্তি হয়েছে কি হয়নি, বা ডকুমেন্টেশনটা ইমিডিয়েটলি একটা স্ক্যানিং প্রসেসে চলে আসে, যার ফলে ফ্রডের চান্স খুব কম থাকে। কিন্তু রিইনবার্সমেন্ট ক্লেমের ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা গেছে আমাদের 80 to 90% ফ্রড হ্যাপেন্স ইন রিইনবার্সমেন্ট ক্লেম অনলি। তো যদি আমার ক্যাশলেস এভরিওয়্যার বা ক্যাশলেস এনিওয়্যার যদি ইমপ্লিমেন্ট হয়ে যায়, তাহলে সেখানে ক্ষেত্রে কিন্তু রিইনবার্সমেন্ট ক্লেমের সংখ্যা প্রায় থাকবেই না। কারণ লোকে যদি সব জায়গায় ক্যাশলেস পেয়ে যায় তাহলে তো তাকে আর রিইনবার্সমেন্ট ক্লেমেতে যেতে হবে না। তাহলে ক্ষেত্রে কি, ইন্স্যুরেন্সটা অনেক বেশি ট্রান্সপারেন্ট হয়ে যাবে, আমাদের ইন্স্যুরেন্স ক্লেম অনেক বেশি ট্রান্সপারেন্ট হয়ে যাবে, লোকে অনেক বেশি সহজলভ্যভাবে এটা পাবে, এবং ইট ইজ এ রিয়েলি গুড ইনিশিয়েটিভ বাই জেনারেল ইন্স্যুরেন্স কাউন্সিল এবং আইআরডি, যেটাকে আমি সাধুবাদ না দিয়ে পারছি না। এর কিছু মানে জায়গা আছে যেটাতে একটু সমস্যা ইনিশিয়ালি আসতে পারে, যেটা হসপিটাল প্রোটেক্ট করতে পারে বা করতে পারে, কিন্তু যদি আমরা এই রুলটা জানি, যেটার জন্য আমরা ভিডিওটা বানানো, এটা কিন্তু একদম কাস্টমারকে সরাসরি মেডিক্লেম ডেস্কে কথা বলতে হবে, এবং ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ভর্তির সঙ্গে সঙ্গে তার লিয়াজোটা তৈরি করে ফেলতে হবে। এটা কিন্তু অ্যাজ এ অ্যাক্ট গভর্নমেন্ট যখন এটাকে করেছে, তাহলে কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু সবকটা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি এবং সবকটা হসপিটাল আস্তে আস্তে এটাকে মানতে বাধ্য হবে। এটাই হওয়া উচিত। তাই মোটামুটি এটাই এই ব্যাপার, ক্যাশলেস এভরিওয়্যার ক্যাশলেস এনিওয়্যার এর জায়গাটা। তো মোটামুটি আমার যেটা জায়গা সেটা করলাম। এবার তোমার যদি কোনো এটা রিলেটেড কিছু আসে থাকে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, এটা তো একটা ভারত সরকারের ঘোষিত নীতি রয়েছে যে স্বাধীনতার 100 বছর পূর্তিতে প্রত্যেকটা ঘরে কোনো না কোনো ভাবে হেলথ ইন্স্যুরেন্স ঢুকবেই। কারণ গভর্নমেন্টের হেলথ পলিসি আমরা যা স্টাডি করছি তাই তো দেখা যাচ্ছে, তাই না? একদম। কাজেই এটা তার একটা অন্যতম অংশ, যে লোককে উৎসাহিত করা যে তুমি এই ইন্স্যুরেন্স থাকলে হসপিটালে ভর্তি হবে, তোমাকে আর কোনো পয়সা দিতে হবে না, তোমার ক্যাশলেসে হবে। কাজে আমারও মনে হচ্ছে এটা একটা খুব সদর্থক স্টেপ, যেটা আমাদের আগে এগিয়ে অনেক বেশি সুবিধে দেবে কাস্টমারকে, এবং মানুষ তাতে আরো বেশি হেলথ ইন্স্যুরেন্স নিতে আগ্রহী হবেন। এবং তো তোমাকে খুব আরেকটা কথা বলে রাখি প্রসঙ্গক্রমে, যেটা হচ্ছে যে, যেটা আলোচ্য বিষয় খুব বেশি, আমাদের যেমন একটা পার্ট আছে আধার কার্ড, যেটা আমরা করতাম, এখন যেটা গভর্নমেন্ট এটাকে নিয়ে আরো বেশি ইনিশিয়েটিভ নিয়ে ইমিডিয়েটলি এটাকে নিয়ে করবে, দ্যাট ইজ আভা কার্ড। আভা কার্ড ইজ এ হেলথ কার্ড। আমাদের প্রত্যেকের হেলথ হিস্ট্রি, ধরো আমাদের কোনো কোমরবিডিটি যদি থাকে, ডায়াবেটিক, হাইপারটেনশন, কোলেস্টেরল, ওই আভা কার্ডেতে আমাদের রেকর্ডেড হয়ে যাবে। তাহলে কি হবে সুবিধা, আমাদের যেমন সিনিয়র সিটিজেন্স কার্ড বা আদার্স কার্ডের মতো আভা কার্ডে পুরো হেলথ হিস্ট্রি থাকলে, আমি যদি পলিসিটা যে কোনো কোম্পানিতে রাখি, তাকে ট্রান্সফার করি, আমার আভা কার্ডের মাধ্যমে তার মেডিকেল হিস্ট্রি, তার হসপিটাল হিস্ট্রি পুরোটা রেকর্ডেড থাকবে। তাহলে কিন্তু ফ্রডের সংখ্যা আরো কমে যাবে, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি ট্রান্সপারেন্ট হবে, এবং তার সাথে কিন্তু এই ক্যাশলেস এনিহার ক্যাশলেস এভিয়ারটাকে আরো বেশি সম্প্রচার করা অনেক সহজ হবে, এবং সেটা সবকটা ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে অনেক বেশি সহজ হবে। কাস্টমারের ক্ষেত্রে যারা আমরা সাধারণ যারা আছি, যারা আমরা এই আয়তার মধ্যে আসতে চলেছি, প্রত্যেকটা মানুষ যারা ভিডিওটা দেখছেন, ভবিষ্যতে এটা এই সেক্টরটা কিন্তু আরো বেশি ওয়াইড ওপেন হবে, এবং আরো বেশি মানুষ এটাতে আসতে পারবে। এটাই মেন ইনিশিয়েটিভ। একদমই ছোট্ট করে বুঝিয়ে বললে খুব সুন্দরভাবে, মানে আরো বেশি স্বচ্ছ ভাবে যাতে অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, তার জন্যই এই ইনিশিয়েটিভ। আমরা এটার দিকে আগ্রহের সাথে তাকিয়ে থাকবো। তো আর আপনারা যারা দেখছেন বা দেখলেন তাদেরকে বলি, কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাবেন, বা আগামী এই সংক্রান্ত আরো ভিডিও আমরা যেগুলো রিলিজ করব সেগুলোর দিকে অবশ্যই লক্ষ্য রাখুন। আবারও বলছি, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং ঠেলে শেয়ার করুন। ততক্ষণ অবধি গুড বাই। নমস্কার।